আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল ঘ বিভাগ পরিসংখ্যান অংশের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান অংশে দুটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন নাম্বার 10 এবং প্রশ্ন নাম্বার 11। এই দুটি প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন নাম্বার 10, 80 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নে দেয়া হলো। শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 11 থেকে 20, 21 থেকে 30, এভাবে আমরা 91 থেকে 100 লিখলাম শ্রেণী ব্যাপ্তি, এবং প্রতিটি শ্রেণী ব্যাপ্তির গণসংখ্যা দেওয়া আছে 6, 16, এভাবে 1, 91 থেকে 100 এর জন্য 1। প্রশ্ন নাম্বার ক হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রশ্ন নাম্বার খ হচ্ছে মধ্যক নির্ণয় করো। প্রশ্ন নাম্বার গ হচ্ছে বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। প্রশ্ন নাম্বার 10 এর ক, প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 20 আছে 51 থেকে 60 শ্রেণীতে। আমরা সারণীতে গেলে দেখতে পাই সর্বোচ্চ গণসংখ্যা 20 এবং এটি যে শ্রেণীতে আছে সেটি হচ্ছে 51 থেকে 60। তাহলে আমরা পাই প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51 যোগ ঊর্ধ্ব সীমা হচ্ছে 60, এই দুটোকে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমান পাই। তাহলে আমরা পাই 111 ভাগ 2, এখান থেকে আমরা পাই 55.5। এটি হচ্ছে শ্রেণীর মধ্যমান, অর্থাৎ 10 এর ক উত্তর আমরা পেলাম। আমরা 10 এর খতে চলে যাই। মধ্যক শ্রেণীর প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে, আমরা প্রতিটি শ্রেণী ব্যাপ্তির জন্য গণসংখ্যা বসালাম, সেখান থেকে মোট গণসংখ্যা হচ্ছে 80। এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করলাম, 6 এর জন্য 6, পরের ক্রমযোজিত গণসংখ্যা হবে 6 যোগ 16, অর্থাৎ এটার সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করলে আমরা পাই ক্রমযোজিত গণসংখ্যা, যেটি হচ্ছে 22। একইভাবে 22 প্লাস 12, অর্থাৎ 22 এর সাথে পরবর্তী 12 যোগ করলে আমরা পাই 34। একইভাবে 34 প্লাস 13, 34 এর সাথে পরবর্তী যোগ করলে আমরা পাই 47। এভাবে আমরা প্রতিটি শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করলাম। এখানে n এর মান হচ্ছে 80, তাহলে n/2 হচ্ছে 80/2 সমান 40, অর্থাৎ মধ্যক 40তম পদ, এবং 40তম পদটি 34 এর পরে অবস্থিত, অর্থাৎ মধ্যক পদটি শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 41 থেকে 50, অর্থাৎ 40তম পদ যা 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের প্রয়োজনীয় শ্রেণী হচ্ছে 41 থেকে 50। এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 41, অর্থাৎ l এর মান হচ্ছে 41, n এর মান আমরা জানি সেটি হচ্ছে 80, fc হচ্ছে 34, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় শ্রেণী ব্যাপ্তি তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 34, যেটি বড় হাতের fc দিয়ে প্রকাশ করা হয়। h এর মান হচ্ছে 10, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তির মান হচ্ছে 10। আমরা পাই h সমান 20 মাইনাস 11 যোগ 1, এখান থেকে আমরা পাই 9 যোগ 1 সমান 10, অর্থাৎ h এর মান 10, শ্রেণী ব্যাপ্তির মান হচ্ছে 10। fm ছোট হাতের fm হচ্ছে 13, অর্থাৎ আমাদের যেই শ্রেণী প্রয়োজনীয় শ্রেণী 41 থেকে 50 এর গণসংখ্যার মান হচ্ছে 13, এটির মান fm, ছোট হাতের fm। তাহলে মধ্যক নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস বড় হাতের fc গুণ h বাই ছোট হাতের fm। তাহলে আমরা প্রতিটি মান পেয়ে গেছি। প্রতিটি মান যদি সূত্রে বসাই তাহলে আমরা পাই 41 প্লাস 80 বা ভাগ 2 মাইনাস 34, বড় হাতের fc এর মান হচ্ছে 34, গুণ
এইচ এর মান হচ্ছে 10, এফ এম ছোট হাতের এফ এম এর মান হচ্ছে 13। তাহলে আমরা সবগুলো মান বসিয়ে যদি ক্যালকুলেটরের সাহায্যে মান বের করি তাহলে মধ্যকের মান পাওয়া যাবে 45.615। তাহলে আমাদের 10-এর খ অংশের প্রশ্নের উত্তর আমরা বের করলাম 45.615। আমরা গ অংশে চলে যাই। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। শ্রেণী ব্যাপ্তিগুলো আবার দেয়া আছে। প্রত্যেকটি শ্রেণী মধ্যবিন্দু আমরা বের করব, সেটি হচ্ছে 11 যোগ 20 ভাগ 2। এখান থেকে আমরা পাই 31 ভাগ 2 সমান 15.4। এভাবে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু আমরা বের করলাম। এভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু আমরা বের করব এবং প্রত্যেকটি শ্রেণীর গণসংখ্যা আমরা লিখব। তারপর ছক কাগজে এক অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণীর মধ্যবিন্দু ওয়ান ঘর ধরে আমরা এক অক্ষ বরাবর প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুকে ওয়ান ঘর ধরব এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ওয়ান ঘরকে শিক্ষার্থীর সংখ্যার একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তাহলে আমরা সারণী থেকে দেখতে পাই 15.5 এই মধ্যবিন্দুর জন্য, শ্রেণী মধ্যবিন্দুর জন্য গণসংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা দেখি 15.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে 6। একইভাবে পরবর্তী শ্রেণী মধ্যবিন্দু 25.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে 16। সেটি আমরা বসাই। 25.5 এর জন্য গণসংখ্যা হচ্ছে 16। এভাবে আমরা প্রতিটি মধ্যবিন্দুর জন্য গণসংখ্যা মান বসালাম ওয়াই অক্ষ বরাবর। মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন, এখানে একটি ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় গণসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। এভাবে আমরা 10-এর গ প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার 11, নিচে একটি গণসংখ্যা সারণী দেয়া আছে। শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে 36 থেকে 40, 41 থেকে 45, এভাবে 66 থেকে 70 পর্যন্ত এবং প্রতিটি শ্রেণীর গণসংখ্যা দেয়া আছে। ক 8, 14, 11, 17, 6, 7 এর মধ্যক নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। 11 ক, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ সবচেয়ে নিম্ন মানটা সবার আগে এবং সবচেয়ে উচ্চ মানটা সবার শেষে। এভাবে যদি আমরা বসাই তাহলে পাই 6, 7, 8, 11, 14, 17। এখানে উপাত্ত সংখ্যা হচ্ছে 6টি, অর্থাৎ জোড় সংখ্যা। সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ, এই দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করা। এখানে n এর মান হচ্ছে 6, আমরা বসালাম 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 তম পদ যোগ 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 যোগ 1 4 তম পদ। আমাদের 3 তম পদ হচ্ছে 8 আর 4 তম পদ হচ্ছে 11। আমরা মান বসালাম 8 প্লাস 11 ভাগ 2। 8 প্লাস 11 থেকে আমরা পাই 19 ভাগ 2। এখান থেকে আমরা নির্ণয় মধ্যকের মান পেলাম 9.5। এটি হচ্ছে 11 ক এর উত্তর। আমরা 11 খ অংশে চলে যাই। শ্রেণী ব্যাপ্তি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী আমরা প্রথমে তৈরি করি। শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে 36 থেকে 40। শ্রেণীর মধ্যবিন্দু আমরা বের করতে পারি 36 প্লাস 40 ভাগ 2। এখান থেকে আমরা পাই 76 ভাগ 2 সমান 38। এভাবে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করি এবং এই মধ্যবিন্দুগুলোর একটি মধ্যবিন্দু নেই যেটিকে আমরা আনুমানিক গড় হিসেবে ধরে নিই, অর্থাৎ
53 কে আমরা আনুমানিক গড় এ হিসেবে ধরে নিই এবং প্রতিটি শ্রেণীর গণসংখ্যা আমরা লিখি প্রশ্ন অনুসারে। ধাপ বিচ্যুতি U1 আমরা নির্ণয় করি। শ্রেণীর মধ্যবিন্দুগুলোকে আমরা xi নাম দেই, গণসংখ্যাকে আমরা fi নাম দেই এবং ধাপ বিচ্যুতি ui কে আমরা নির্ণয় করি। এখানে h এর মান হচ্ছে শ্রেণী ব্যাপ্তির মান, h সমান 40 মাইনাস 36 প্লাস 1 সমান 4 প্লাস 1 সমান 5। h এর মান অর্থাৎ শ্রেণী ব্যাপ্তির মান হচ্ছে 5। তাহলে আমরা পাই ui এর মান, ui সমান xi হচ্ছে 38 প্রথম শ্রেণী ব্যাপ্তির জন্য, 38 মাইনাস এর মান হচ্ছে আনুমানিক গড় 53 আর h এর মান হচ্ছে 5। তাহলে আমরা সরল করলে পাই বিয়োগ 5 1 এখানে 5 মাইনাস 3 অর্থাৎ প্রথম শ্রেণী ব্যাপ্তির জন্য ধাপ বিচ্যুতি ui এর মান আমরা পেলাম -3। একইভাবে অন্যান্য শ্রেণীগুলোর জন্য আমরা ধাপ বিচ্যুতি সবগুলো বের করলাম এবং পরে আমরা গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ করলাম, গুণ করে আমরা গণসংখ্যা ধাপ বিচ্যুতি fi ui বের করলাম। 4 এর সাথে -3 গুণ করলে -12, 8 এর সাথে -2 গুণ করলে -16, এভাবে প্রত্যেকটি গণসংখ্যা ধাপ বিচ্যুতি আমরা বের করলাম। বের করে আমরা যোগ করলাম, আমরা যোগ পেলাম সামেশন অফ fi ui সমান -5, অর্থাৎ গণসংখ্যা ধাপ বিচ্যুতিগুলির গুণফল হচ্ছে -5। এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui n গুণ h। এখানে আমরা মানগুলো বসাবো। এর মান হচ্ছে 53, সামেশন অফ fi ui এর মান হচ্ছে -5 বসালাম, n এর মান হচ্ছে 60 সেটিও বসালাম, h এর মান আমরা জানি 5, h এর মান 5 সেটি বসালাম। বসানোর পরে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে উত্তর বের করলাম, যেটির মান হচ্ছে 52.5833। এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণিত গড়। সুতরাং 11 খ অংশের উত্তর আমরা বের করলাম। এখন আমরা 11 গ অংশে চলে যাব। 11 গ, অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণী। শ্রেণী ব্যাপ্তিগুলো দেয়া আছে এবং গণসংখ্যাগুলো আমরা লিখলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা বের করলাম। প্রথম ক্রমযোজিত গণসংখ্যা 4, পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4 প্লাস 8, অর্থাৎ এই ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরবর্তী গণসংখ্যা যোগ করলে আমরা এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাব। একইভাবে পরের ক্রমযোজিত গণসংখ্যা হবে 12 প্লাস 11, অর্থাৎ পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যার সাথে এই শ্রেণীর গণসংখ্যা যোগ করলে আমরা এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পাবো, সেটি হচ্ছে 12 প্লাস 11 সমান 23। একইভাবে আমরা অন্যান্য ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করব। এখন x অক্ষ বরাবর ছক কাগজের 1 ঘরকে শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বসীমা, অর্থাৎ প্রতিটি শ্রেণী ব্যবধানের আমরা ঊর্ধ্বসীমাগুলো ব্যবহার করব, 40, 45, 50 এভাবে বাকিগুলো x অক্ষ বরাবর, এবং y অক্ষ বরাবর ছক কাগজের 1 ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। আমরা দেখতে পাই 40 জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ ঊর্ধ্বসীমা, শ্রেণীর ঊর্ধ্বসীমা 40 জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4। আমরা চিত্রে চলে যাই, অর্থাৎ 40 জন্য
4। একইভাবে 45 এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা আমরা দেখতে পাই 12, সেটি আমরা বসাই 45 এর জন্য 12। একইভাবে অন্যান্য ঊর্ধ্বসীমার জন্য ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমরা বসিয়ে অজীব রেখা অঙ্কন করতে পারব। এভাবে আমরা 11 গ অংশের সমাধান করলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে পরিসংখ্যান অংশের দুটি প্রশ্নের সমাধান করতে হয়। আশা করি ভিডিওটি যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।